দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রী, আমরা তোমাদের রূপতত্ত্ব বিষয়ে আলোচনা করছিলাম। রূপতত্ত্বের গত ক্লাসে আমি যেখানে আলোচনাটা শেষ করেছিলাম সেই জায়গাটা তোমাদের একটু মনে করিয়ে দিই। সেটা হলো আবিধানিক রূপমূল এবং ব্যাকরণসম্মত রূপমূল নিয়ে আলোচনা করেছিলাম। আবিধানিক রূপমূলেরও দুটো ভাগ আছে, একটা হলো স্বাধীন আবিধানিক রূপমূল, পরাধীন আবিধানিক রূপমূল, আর ব্যাকরণসম্মত যে রূপমূল তারও স্বাধীন এবং পরাধীন রূপমূল আছে। এবার তার পরের অংশগুলো আজ আমি আলোচনা করব। এই যে পরাধীন ব্যাকরণসম্মত রূপমূল যেটাকে বলা হচ্ছে, তার আবার দুটো ভাগ আছে। সেটা কি? সমন্বয়ী ও নিষ্পাদিত রূপমূল। সমন্বয়ী ও নিষ্পাদিত রূপমূল। সমন্বয়ী রূপমূল কোনগুলো? প্রথমেই বলে দিই পরিষ্কার করে, বিভক্তিগুলো। কে, রে, তে, এতে, অন্তস্থ, এই যে বিভক্তিগুলো যেগুলো আমরা ব্যবহার করি, সেই বিভক্তিগুলো হলো সমন্বয়ী রূপমূল। এটা ব্যাকরণসম্মত রূপমূল অবশ্যই, কারণ এগুলো অভিধানে পাওয়া যায় না, ব্যাকরণে এর ব্যবহার হয়। তো এই যে সমন্বয়ী, কেন সমন্বয়ী কথাটার অর্থ কি? সম্যক রূপে অন্বয় সৃষ্টি করে যেটা, সেটাই সমন্বয়। নামটা থেকেই আমরা পরিষ্কার বুঝে নিতে পারি। কি অন্বয় মানে কি? অন্বয় মানে যোগ। বিভক্তির কাজ কি? বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে এবং একটা পদের সঙ্গে আর একটা পদের সংযোগ সৃষ্টি করে, অন্বয় সৃষ্টি করে, সম্যক রূপে অন্বয় সৃষ্টি করে। সেই জন্য এটা হলো সমন্বয়ী রূপমূল। এবার দেখো সংজ্ঞাটা একটু বলি। যখন কোনো রূপ বিভক্তির ভূমিকা পালন করে তখন সেই রূপকে বলা হয় সমন্বয়ী রূপমূল। সমন্বয় আসলে শব্দকে পদে রূপান্তরিত করে এবং সমন্বয়ের পর সেই পদের চেহারা স্থিরতা পায়। যেমন রমা মেয়েকে স্কুলে দিয়ে এলো, এখানে মেয়ের পরে কে বসে তার চেহারা স্থির হলো। এরপর কখনোই বলা যাবে না মেয়েকের বা মেয়েকেটা, তাকে আর বড় করা যাবে না। তাহলে এই যে সমন্বয়ী রূপমূল যেটা বিভক্তিগুলোকে বলা হচ্ছে, তো সমন্বয়ী রূপমূল এগুলো যখনই পদের পরে বসে যায় তখন শব্দ স্থিরতা পায়। তারপরে ওটাকে আর বাড়ানো যাবে না, ওর সঙ্গে আর কোনো বিভক্তি যোগ করা যাবে না, ওর সঙ্গে কোনো রকম প্রত্যয় যোগ করা যাবে না। এটা হলো সমন্বয়ী রূপমূলের একটা বৈশিষ্ট্য। সমন্বয়ী রূপমূল যুক্ত হলেই পদ একটা স্থিরতা পেয়ে যায়, তারপরে আর তার সঙ্গে কিছু যোগ করা যায় না। এরপরে আমরা নিষ্পাদিত যে রূপমূল সেটা সম্পর্কে বলি। নিষ্পাদিত রূপমূল কোনগুলো সেগুলো আগে বলে দিই, তারপরে আমরা ব্যাখ্যা করব। নিষ্পাদিত রূপমূল ওই প্রত্যয়গুলো, তারপরে তোমার উপসর্গ, এগুলো নিষ্পাদিত কেন? নিষ্পাদিত মানে এগুলোর কাজ হলো নতুন নতুন শব্দ তৈরি করা। প্রত্যয় যখন তোমরা পড়েছো তোমরা জানো, প্রত্যয় কোনো শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ সৃষ্টি করে, কখনো কখনো মানে পদেরও পরিবর্তন ঘটায়। উপসর্গও তাই, নতুন নতুন শব্দ সৃষ্টি করতে সাহায্য করে। এগুলো হলো নিষ্পাদিত রূপমূল। এবার আমি আলোচনাটা করে দিচ্ছি। এখানে যেটা বলা হয়েছে দেখো, যে রূপমূল নতুন পদ গঠনের ক্ষমতা রাখে তাকে নিষ্পাদক রূপমূল বলা হয়। এই রূপমূল প্রত্যয় হতে পারে, উপসর্গ হতে পারে। এই রূপমূলের উপস্থিতিতে পদ পরিবর্তন ঘটে, কখনো বা একই পদের মধ্যেই শুধু অর্থের পরিবর্তন ঘটায়। পদের পরিবর্তিত অবস্থা কলম যুক্ত দানি। এই যে কলম, এর পরে দানি একটা প্রত্যয় যুক্ত হলো, হয়ে গেল কলম দানি। এখানে কিন্তু দুটো জিনিস, কলম একটা জিনিস, দানি একটা, কলম দানি একটা নতুন পদ। কিন্তু দেখো এখানে অপরিবর্তিত অবস্থা কেন বলা হচ্ছে? কলম হলো বিশেষ্য পদ, তাই তো, একটা বস্তুর নাম। কলম দানি
মানে যাতে কলম রাখা হয়, সেহেতু বিশেষ্য পদ, মানে দুটি বিশেষ্য রয়ে গেল, মানে পদ পরিবর্তন হলো না, কিন্তু নতুন একটা শব্দ তৈরি করলো। পদের পরিবর্তিত অবস্থাও হয়, যেমন ধরো পাকা, পাকা যুক্ত তার সঙ্গে মি প্রত্যয় যুক্ত হয়ে পাকামি। তাহলে পাকা আর পাকামি এক নয়, পাকা হলো বিশেষণ, পাকামি হলো বিশেষ্য, মানে এক এক জাতীয় মানে ব্যবহার, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে কিন্তু পদ পরিবর্তিত হচ্ছে। যাই হোক, তাহলে এটা হলো নিষ্পাদিত রূপমূল। এরপরে আমরা আর দুটো রূপমূল নিয়ে আলোচনা করব, সেটা হলো মিশ্র রূপ ও জটিল রূপ। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, কখনো আমি বলছি রূপমূল, কখনো বলছি রূপ, তাহলে দুটো কি একই? একটু পার্থক্য আছে। প্রথমে আমি বলিনি, এখন বিষয়টাকে একটু তোমাদের কাছে পরিষ্কার করে দিই। রূপ আর রূপমূল প্রায় একই, কিন্তু সূক্ষ্ম প্রভেদ একটা আছে। যেটা উচ্চারিত উচ্চারিত যে রূপমূল সেটাকে বলা হচ্ছে রূপ, আর যেটা লিখিত সেটা হলো রূপমূল। এবার রূপটাকে আমরা লিখে কিভাবে প্রকাশ করব, সেখানে রূপের একটা চিহ্ন আছে, সেই চিহ্নটা সম্পর্কে একটু বলে দিই। সেটা হলো ওই আড়াআড়ি দুটো পাশাপাশি লাইন টেনে দিয়ে রূপকে বোঝানো হয়, আর রূপমূলকে বোঝাতে গেলে তোমাদের ওই দ্বিতীয় বন্ধনী দিয়ে ওটাকে বোঝাতে হবে। আচ্ছা, এবার মিশ্র রূপ ও জটিল রূপ, এই জিনিসটা একটু তোমাদের বুঝিয়ে দিই। শব্দের উপস্থিত রূপের সংখ্যার তারতম্যের বিচারে, সংখ্যার তারতম্যের ভিত্তিতে রূপ দু প্রকার হয়, মিশ্র রূপ আর জটিল রূপ। সংখ্যার তারতম্য, সংখ্যা মানে ওই দুটো রূপ নিয়ে একটা তৈরি করলো, তার একরকম নাম, তার থেকে বেশি হলে তার একরকম নাম, সেজন্য এখানে সংখ্যার তারতম্যের ভিত্তিতে দুভাবে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে মিশ্র রূপ আর একটা হলো জটিল রূপ। এবার মিশ্র রূপ জিনিসটা কি? দুটি মুক্ত বা স্বাধীন রূপমূলের সমন্বয়ে যখন একটি পদ তৈরি হয় এবং সেই পদের অর্থ শব্দে উপস্থিত দুটি রূপের অর্থের থেকে আলাদাভাবে প্রকাশিত হয়, সেই রূপের সমবায়কে মিশ্র রূপ বলে। তাহলে এখানে দুটো স্বাধীন রূপমূল মিলে মিশ্র রূপমূল তৈরি করছে। মিশ্র রূপ বা মিশ্র রূপমূল, যাই দুটো খুশি, যেটা খুশি বলতে পারো। এই জিনিসটা কীরকম? যেমন ধরো, গঙ্গা একটা স্বাধীন রূপ বা রূপমূল, ফড়িং এটা একটা স্বাধীন রূপমূল, কিন্তু যখনই দুটো মিলে একটা জিনিস তৈরি করে ফেললো, সেখানে দেখা যাচ্ছে দুটোর অর্থ থাকছে না। গঙ্গা একটা নদীর নাম, ফড়িং এক জাতীয় পতঙ্গ, কিন্তু গঙ্গা ফড়িং মানে এক বিশেষ ধরনের ফড়িংকে বোঝায়। তাহলে কি জিনিসটা বলছে এখানে দেখো, সংজ্ঞাটা এবার মিলিয়ে নাও। দুটি মুক্ত বা স্বাধীন রূপমূলের সমন্বয়ে যখন একটি পদ তৈরি হয় এবং সেই পদের অর্থ শব্দে উপস্থিত দুটি রূপের অর্থের থেকে আলাদাভাবে প্রকাশিত হয়। ওই যে দুটো রূপ, গঙ্গা একটা, ফড়িং একটা, তার দুটো রূপের থেকে আলাদাভাবে প্রকাশিত হয়, সেটাই হলো মিশ্র রূপ। এরপরে জটিল রূপ। জটিল রূপের সংখ্যাটা একটু বেশি, সংখ্যাটা একটু দেখে নাও। দুটির বেশি রূপমূল নিয়ে একটি নতুন রূপমূল গঠিত হলে তাকে জটিল রূপমূল বলে। তাকে সমাসবদ্ধ রূপমূলও বলে। ওই যে সমাসবদ্ধ পদগুলো, ওগুলোকে আমরা জটিল রূপমূল বলতে পারি, যেখানে অনেকগুলো শব্দ মিলিত হয়ে বড় শব্দ তৈরি করছে। যেমন শিষ্টাচার সম্পন্ন, শিষ্ট আচার সম্পন্ন, এই যে শিষ্ট একটা, আচার একটা, সম্পন্ন একটা, এগুলো মিলে একটা তৈরি করছে, এগুলোকে জটিল রূপ বা জটিল রূপমূল বলা হচ্ছে। এই রূপমূলটিতে শিষ্ট, আচার এবং সম্পন্ন, এই তিনটি রূপমূল নিয়ে গঠিত। আর একটা বিষয় আছে, ফাঁকা রূপ ও শূন্য রূপ। এটাও খুব ভালো করে তোমাদের বুঝে নিতে হবে, ফাঁকা রূপ আর শূন্য রূপ জিনিসটা কি। আমি সংজ্ঞাটা বলে দিই, তারপর বুঝিয়ে দিচ্ছি। যে রূপমূলকে চোখে দেখা না গেলেও বোঝা যায় আছে, তাকে বলে শূন্য রূপ। চোখে দেখা যাচ্ছে না কিন্তু তার ব্যবহার আছে। তোমরা বুঝতে পারছো না, আমি এবার উদাহরণ দিলে বুঝতে পারবে। আমি বাড়িতে যাব, আমি একটা কথা বললাম যে আমি বাড়িতে যাব, আর একটা বাক্য বললাম আমি বাড়ি যাব। তাহলে দেখো, দুটো একই কথা বললাম। এখানে প্রথম বাক্যে বাড়িতে তে বিভক্তিটা যোগ করলাম, কিন্তু দ্বিতীয় বাক্যে আমি বাড়িতে বিভক্তিটা রাখলাম না, কিন্তু না রেখেও অর্থকে ঠিক কিন্তু বুঝিয়ে দিলাম। তাহলে এ নেই, আমি চোখে দেখতে পাচ্ছি না,
মানে কিন্তু ব্যবহারে সে আছে, এটাই হচ্ছে শূন্য রূপ। দুটি বাক্যের মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই, তফাৎ শুধু গঠনে। প্রথম বাক্যে পাচ্ছি বাড়িতে, দ্বিতীয় বাক্যে সেই জায়গায় পাচ্ছি বাড়ি। দ্বিতীয় বাক্যতে বিভক্তি পদের সঙ্গে না জুড়েও তার কাজ সম্পন্ন করে ফেলতে পারছে, অর্থাৎ এখানে বলতে পারি পদের সাথে জুড়ে আছে শূন্য বিভক্তি। যেহেতু উচ্চারণের স্তরে রূপ অনুপস্থিত, সেই কারণে এদের শূন্য রূপ বলে। জিনিসটা ভালো করে তোমরা বুঝে নেবে। এমন কিছু রূপ আছে, আরেকটা জিনিস, সেটা হলো ফাঁকা রূপটা কি। ফাঁকা রূপ, শূন্য রূপ আর ফাঁকা, কথাটা মনে হচ্ছে যেন মানে একই অর্থে, কিন্তু না, দুয়ের মধ্যে পার্থক্য আছে। এই জিনিসটাও তোমাকে পরিষ্কার করে বুঝে নিতে হবে। এমন কিছু রূপ আছে যাদের বাস্তবে কোনো অস্তিত্ব পাওয়া যায় না, তাদের বলে ফাঁকা রূপ। বাস্তবে কোনো অস্তিত্ব নেই। ব্যঙ্গমা, ব্যঙ্গমী। ব্যঙ্গমা একটা পাখি, ব্যঙ্গমী মানে স্ত্রীলিঙ্গ একটা, পুংলিঙ্গ একটা পাখির নাম। ব্যঙ্গমা, ব্যঙ্গমী। বাস্তবে আছে কি? বাস্তবে নেই। রূপকথার গল্পে আছে শুধু, বাস্তবে নেই। যেগুলো বাস্তবে নেই সেইগুলি হলো ফাঁকা রূপ। পক্ষীরাজ ঘোড়া বাস্তবে কি আছে? না, এইগুলো হলো ফাঁকা রূপ। তাহলে শূন্য আর ফাঁকা দুটোকে যেন গোলমাল না করে ফেলো। এবার শব্দ গঠনের প্রক্রিয়া, এই যে নানাভাবে আমরা তো শব্দ গঠন করি, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হলো জোড় কলম রূপ বলে একটা জিনিস আছে। জোড় কলম কথাটা অর্থ থেকেই জিনিসটা তোমরা ভালো করে বুঝে নিতে পারবে। জোড় কলম জিনিসটা কিরকম দেখো, যে রূপমূলের মধ্যে একাধিক রূপমূলের সমবায় থাকে তাকে জোড় কলম রূপমূল বলে। একটি শব্দের বা তার অংশবিশেষের সঙ্গে অন্য শব্দ বা তার অংশবিশেষ যোগ করে এই রূপমূল তৈরি হয়। যেমন ধোঁয়া আর কুয়াশা একসঙ্গে হলো ধোঁয়াশা। তাহলে দেখো, ধোঁয়ার শব্দটা নেওয়া হলো না, এর অংশবিশেষ নেওয়া হলো। কুয়াশার শব্দটা নেওয়া হলো না, এরও অংশবিশেষ নেওয়া হলো, নিয়ে তৈরি করা হলো। এটাই হলো জোড় কলম। সেই তোমার সুকুমার রায়ের কবিতা বকচ্ছপ, হাতিমির, ওই সেই রকম আর কি। এরপরে সমাস, এই জিনিসটা বহু আলোচিত, তোমরা জানো। যেহেতু সিলেবাসে একটু আছে, একটু অন্যরকমভাবে সেগুলো এখানে একটু আলোচনা করে নিতে হবে। সমাস শব্দ গঠনের এটাও তো একটা কৌশল, নানা রকম শব্দ গঠনের কৌশল এগুলো। সমাসের মাধ্যমে আমরা নতুন নতুন শব্দ গঠন করি। সমাস জিনিসটা সম্পর্কে এখানে কি বলা হয়েছে দেখো, পদের যে গঠন প্রক্রিয়ায় এক বা একাধিক পদ একত্রে বসে একটি বড় পদের জন্ম দেয়, সেই গঠন প্রক্রিয়ার নাম সমাস। সমাসের ফলে তৈরি পদ বা পদের নাম সমস্ত পদ বা মিলিত পদ। এটা তোমরা জানো। পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাসের 3 প্রকার ভাগ। তোমরা তো প্রধান সমাস 6টি, অপ্রধান সমাস 3টি, মোট 9টি সমাসের নাম পড়েছিলে। কিন্তু এখানে তোমাদের রূপতত্ত্বে 3টে প্রকারের কথা বলা হচ্ছে, যদিও এর মধ্যে সবাই আছে। এখানে বলা হচ্ছে কি, দ্বন্দ্ব সমাস, আরেকটা বলা হচ্ছে ব্যাখ্যামূলক সমাস, আর একটা বর্ণনামূলক সমাস। দ্বন্দ্ব সমাস জিনিসটা কি এটা তোমরা জানো, তবু আমি একটু বলে দিচ্ছি। এই সমাসে একাধিক পদ শুধু পাশাপাশি জুড়ে যায়, কিন্তু পদগুলির নিজস্ব অর্থের কোনো রকম পরিবর্তন ঘটে না। যেমন বাপ-মা, দিনরাত, আনাগোনা, এইগুলো। এবার ব্যাখ্যামূলক কোনগুলো? এই সমাসে দুটি পদ যখন পাশাপাশি বসে তখন সাধারণত প্রথম পদটি দ্বিতীয় পদটিকে ব্যাখ্যা করে দেয়। যেমন মহাকবি মিশকালো, মহান যে কবি মহাকবি মিশকালো, মিশির ন্যায় কালো, মিশকালো, তার মানে যেগুলো তোমাদের ওই কর্মধারয় সমাস বলা হচ্ছে, ওগুলো ব্যাখ্যামূলক সমাস। বা ওই তোমার কর্মধারয় ছাড়া তোমার তৎপুরুষ, ওই দ্বিগু, এইগুলোকে বোঝা যাচ্ছে। বর্ণনামূলক সমাস কি জিনিসটা দেখো, বর্ণনামূলক সমাস, এই সমাসে পদগুলি পরস্পর যুক্ত হয়ে যে সমস্ত পদের জন্ম দেয়, সেই পদটির অর্থ মধ্যস্থ কোনো পদকে নয়, বরং বাইরের কোনো ব্যক্তি বা কোনো বস্তু নির্দেশ করে। এই সমাসের আর এক নাম হলো বহুব্রীহি সমাস। পরিষ্কার বুঝতে পারছো যে তৃতীয় পদের অর্থ প্রধান,
যেমন চন্দ্রমুখী, ক্ষুরধার, হাতাহাতি ইত্যাদি। তাহলে বর্ণনামূলক সমাস হলো বহুব্রীহি সমাস। এগুলো থেকে ভালো করে বুঝে নেবে জিনিসগুলো, যে বর্ণনামূলক সমাস বলে হয়তো এমসিকিউ কতগুলো সমাসের নাম দিয়ে দিল, তাহলে কোনটাকে বোঝাবে, তাহলে এই জিনিসটা। আর একটা বিষয় আছে পদদ্বৈত। দ্বৈত মানে কি? দ্বৈত মানে দুটো দুটো পদ পাশাপাশি বসে পদদ্বৈত হয়, সেটা তোমরা আগেও জানো, পড়েছো। এই বিষয়টা একটু বলে দিই। একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে পদদ্বৈত বলে। যেমন সকাল সকাল, চুপি চুপি। একই পদের পাশাপাশি অবস্থান ছাড়াও সমার্থক এবং বিপরীত পদ যোগে পদদ্বৈত হতে পারে, যেমন ভাবনা চিন্তা, ভালো মন্দ ইত্যাদি। আরেকটা বিষয় আছে, সেটা হলো অনুকার পদ গঠন। অনুকার, ইংরেজিতে এটাকে ইকো ওয়ার্ড বলা হয়, অর্থাৎ প্রতিধ্বনির মতো শব্দগুলো তৈরি হয়। সেটা একটু বলে দিই। বাংলা ভাষায় অনেক সময় মূল পদের প্রতিধ্বনি হয়ে পদ বসার প্রবণতা দেখা যায়। এই প্রতিধ্বনি স্বরূপ পদগুলির কোনো নির্দিষ্ট অর্থ নেই, এরা মূল পদেরই ছায়া বিশেষ। যেমন জল টল, জলের অর্থ হচ্ছে টলের তো অর্থ নেই, লুচিফুচি, টুপটাপ, ছিমছাম, মানে প্রথমটার অর্থ আছে, দ্বিতীয়টার অর্থ নেই। এগুলোকে বলা হচ্ছে অনুকার পদ গঠন। আর একটা বিষয় সংক্ষেপিত পদ, যেটাকে ক্লিপিংস বলে। সংক্ষেপিত পদ কাকে বলে সংজ্ঞা পড়তে পারে, বা ক্লিপিংস কথাটা দিয়েও সংজ্ঞা পড়তে পারে। সেই জিনিসটা কীরকম, সেই জিনিসটা একটু বুঝে নাও। যে শব্দ গঠন প্রক্রিয়ায় শব্দের চেহারায় পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায়, অথচ শব্দের ব্যাকরণগত বা অর্থগত কোনো পরিবর্তন হয় না, তাকে সংক্ষেপিত পদ বা ক্লিপিংস বলে। যেমন ছোট কাকা আমরা বলি ছোটকা, টেলিফোন ছোট করে বলি ফোন, মাইক্রোফোন বলি মাইক। এইগুলো হলো সংক্ষেপিত পদ বা ক্লিপিংস, মানে চেহারাটা ছোট হয়ে যাচ্ছে কিন্তু অর্থ একই থাকছে। আরেকটা বিষয় হলো মুন্ডমাল শব্দ। এগুলো সংজ্ঞাগুলো সব মুখস্থ করে ফেলতে হবে। মুন্ডমাল কি জিনিসটা আমি সংজ্ঞাটা পড়ে দিই, তারপর বুঝিয়ে দেবো। একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে যখন একটি শব্দ তৈরি হয়, তার নাম দেওয়া হয় অ্যাক্রোনিম বা মুন্ডমাল শব্দ। মুন্ডমাল, এটাকে, এই শব্দটা কিভাবে তৈরি হয়েছে একটু বলি। মানে মুন্ডর মালা, মানে মুন্ডগুলোকে কেটে কেটে মালা তৈরি করা হয়েছে। তার মানে একটা বড় শব্দের প্রথমগুলোকে, মানে মুন্ডগুলোকে নিয়ে নিয়ে একটা তৈরি হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ভিআইপি, ভেরি নেওয়া হলো ভি, এর মুন্ডটা নিয়ে নেওয়া হলো ভি। ইম্পর্টেন্ট আই নিয়ে নেওয়া হলো আই মুন্ড, আর পার্সনের পি, ভিআইপি। এটা ইংরেজিতে তো এরকম বহু আছে, ওই যে ডিএম ইত্যাদি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বাংলাতেও আছে বিনয় বাদল দীনেশ বাগ, বিবাদী বাগ সংক্ষেপে বলা হয় বিবাদী বাগ। এইগুলো হলো মুন্ডমাল শব্দ। এরপরে বিকল্পন বা সাপ্লিশন, এই জিনিসটা কি একটু বুঝে নাও। বিকল্পন সংজ্ঞাটা বলি, তারপর ব্যাখ্যা করব। বিকল্পন এমন এক ধরনের পদ গঠন প্রক্রিয়া যেখানে দুটি পদের পারস্পরিক সম্পর্কের ধ্বনিতাত্ত্বিক চেহারার রূপ স্বাভাবিক নিয়মের আদলে তৈরি হয় না, ব্যতিক্রমী রূপ চোখে পড়ে। এটা বাংলায় উদাহরণ পাবে না, ইংরাজি থেকে উদাহরণ দিতে হবে। যেমন ইংরাজিতে ক্রিয়াপদের অতীতকাল চিহ্নিত করতে সাধারণত ক্রিয়াপদের শেষে ইডি যোগ করা হয়, কিন্তু ইংরেজি গো ক্রিয়াপদে অতীতকালে জিও তারপরে ইডি যোগ করে গোয়েড করে দিলে তো হবে না, কি হয় ওয়েন্ট। এখানে এটাই হলো বিকল্পন, মানে পাস্ট টেন্স করতে গেলে ইডি যোগ করে হয়, কিন্তু কতগুলোর ক্ষেত্রে এগুলো বিকল্পন, মানে এগুলো ব্যতিক্রমী রূপ। গো তার পাস্ট টেন্স করতে গেলে ওয়েন্ট করতে হবে। এগুলো বাংলায় উদাহরণ নেই, ওই ইংরেজির উদাহরণটা দিয়ে তোমাদের ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, নব্য শব্দ প্রয়োগ বলে একটা জিনিস আছে। নব্য শব্দ প্রয়োগ মানে আমাদের শব্দভাণ্ডারে নিত্য নতুন শব্দ, আমাদের প্রযুক্তির হাত ধরে তো প্রচুর এরকম শব্দ আসছে, এইগুলি হলো নব্য শব্দ। জিনিসটা খুবই সোজা, জিনিসটা বুঝে নিলেই হবে। ভাষায় যখন কোনো নতুন শব্দ দৈনন্দিন, এখানে বানানটা ভুল আছে, জফলাটা
ওটা রাখবে না, কেটে দেবে তোমরা। দৈনন্দিন ব্যবহারের তালিকায় প্রবেশ করে সেই প্রক্রিয়ার নাম নব্য শব্দ প্রয়োগ। যেমন ফেসবুক, অ্যাপস, সেলফি, হোয়াটসঅ্যাপ, এই যে প্রযুক্তির হাত ধরে তো নতুন নতুন এরকম প্রচুর শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে ঢুকছে, এইগুলো হলো নব্য শব্দ প্রয়োগ, মানে এই প্রক্রিয়াটার নাম হলো নব্য শব্দ প্রয়োগ। এবার বর্গান্তর বলে একটা জিনিস আছে, বর্গান্তর। আগে আমি পড়ে দিই, তারপর ব্যাখ্যাটা করব। যখন কোনো শব্দ এক পদ থেকে অন্য পদে পরিবর্তিত হয়ে চেহারায় কোনো পরিবর্তন ঘটে, সেই প্রক্রিয়ার নাম বর্গান্তর। যেমন জিনিসটাকে একটু তোমাদের বুঝিয়ে দিই। একটা শব্দ একটা বাক্যের ক্ষেত্রে দেখা গেল বিশেষ্য, আবার একই শব্দ আর একটা শব্দের ক্ষেত্রে দেখা গেল সেটা বিশেষণ। উদাহরণটা দেখো, স্বপনবাবু একজন ধনী ব্যক্তি। ধনী, ধনী অ্যাডজেক্টিভ, কি বিশেষণ। আচ্ছা, এখানে ধনী শব্দটি বিশেষণ পদ, কিন্তু যখন বলছি ধনী মাত্রেই অহংকারী হয়, ধনী, ধনী মাত্রে ওদিকে, এখানে কিন্তু বিশেষ হয়ে যাচ্ছে। তাহলে একই শব্দ দুটো বাক্যের ক্ষেত্রে দুরকম, তখন ধনী কিন্তু বিশেষ্য পদ। ঠিক আছে। আচ্ছা, লোকনিরুক্তি জিনিসটা না জানলেও হবে, পরের বিষয়টা আমি চলে যাই। ক্র্যানবেরি রূপমূল বলে একটা জিনিস আছে, ক্র্যানবেরি রূপমূল। সেই জিনিসটা কি আগে আমি পড়ে দিই, তারপর ব্যাখ্যা করব। ক্র্যানবেরি রূপমূল হলো এমন এক পরাধীন রূপমূল যার কোনো আবিধানিক বা ব্যাকরণসম্মত অর্থ নেই, অথচ এরা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে। এ হলো পরাধীন রূপমূল। এ আবিধানিক বা ব্যাকরণসম্মত অর্থ এর নেই, কিন্তু এর ক্ষমতা রয়েছে এমন একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে। যেমন আলাপ, প্রলাপ, বিলাপ, সংলাপ, এই শব্দগুলির লাভ, এই যে লাভ, এই কথাটা, এটা হলো ক্র্যানবেরি রূপমূল হলো লাভ। এটা তোমার আবিধানিক অর্থও নেই, ব্যাকরণসম্মত অর্থ নেই, অথচ এ একটা শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় বসে 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 পৃথক করে দিচ্ছে। এটাকে বলা হচ্ছে ক্র্যানবেরি রূপমূল। এরপরে আচ্ছা, ক্র্যানবেরি রূপমূল। আচ্ছা, এই আলোচনাতেই আমাদের আলোচনা শেষ হয়ে যাচ্ছে। আর একটা বিষয় আছে, তাহলে এই জায়গায় আমি একটু আলোচনা করে নিই। এই লোকনিরুক্তি বলে একটা জিনিস আছে, লোকনিরুক্তি, এই জিনিসটা একটু তোমাদের বলে দিই। লোকনিরুক্তি জিনিসটা কি আগে পড়ে দিই, তবে ব্যাখ্যা করব। লোকসাধারণের জ্ঞান ও বিশ্বাস অনুসারে নির্ণীত উৎপত্তির উপর নির্ভর করে শব্দের ধ্বনি পরিবর্তন হলে তাকে লোকনিরুক্তি বলে। যেমন আর্ম চেয়ার, এই যে আর্ম চেয়ার, আর্ম চেয়ার আমাদের বাংলায় ধ্বনি পরিবর্তিত হয়ে আরাম চেয়ার বা আরাম কেদারা বলা হচ্ছে। এখানে এখানে মানে লোকসাধারণের জ্ঞান ও বিশ্বাস অনুসারে এটা কিন্তু এর উৎপত্তিটা হয়েছে, মানে অমনি যে ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনে হয়নি, মানে সাধারণ লোকসাধারণের জ্ঞান ও বিশ্বাস কীরকম। সাধারণ মানুষ ধারণা এটা এটা আর্ম চেয়ার, ওই যে বাহুগুলোকে রেখে আধশোয়া অবস্থায় থাকা যায়, মানে এখানে এই চেয়ারে বেশ বসলে বা আধশোয়া হলে বেশ আরাম পাওয়া যায়, সেই জন্যেই এটা আর্ম চেয়ার। এই বিশ্বাস থেকে, এই লোকসাধারণের জ্ঞান বিশ্বাস অনুসারে এর বুৎপত্তিটা এটা তৈরি হয়েছে। এটাকে বলা হচ্ছে লোকনিরুক্তি। আর্ম চেয়ার, আরাম চেয়ার বা আরামকে দ্বারা। তাহলে রূপতত্ত্ব আমি আলোচনা করলাম, এবং তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখে নেবে, এবং পিটিএফ হিসেবে পাঠিয়ে দেবো। এটাকে খুব ভালো করে পড়ে বিষয়গুলোকে আয়ত্ত করে নেবে, আর নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা হবে না, নিশ্চয়ই তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো আমি ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।